আওয়ামী লীগের মতো বিএনপিকেও যারা দেশ থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাআল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দেব। তারা এখন নিজেরাই নিশ্চিহ্ন হওয়ার ভয়ে ভয়ে রয়েছে। বিএনপির নেতৃত্বে আওয়ামী লীগ তাদের জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশোধ নিচ্ছে বলে আমাদের মনে হচ্ছে, এবং এটা এক ধরনের মৌনসম্মতি উৎপাদন করা হচ্ছে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের পক্ষ থেকে। হয়তো একেই বলে কর্মফল। তারা আমাকে মেরে ফেলতে পারে, এই ধরনের পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে। আমি ভয় পাই না, জানের মায়া আমি করি না। তা সুমন ভাই তার বাড়িতে গিয়ে আপনার লোকেরা লুটপাট করে স্বর্ণ চুরি করে নিয়ে আসলো, লুটপাট করে নিয়ে আসলো, সেখান থেকে অর্থ লুটপাট করে নিয়ে আসলো, রুবাত ভাইয়ের বাড়ি ভেঙে দিল। আমার ইয়াসির আরাফাত ভাইয়ের প্রধান সমন্বয়কারী তার বাড়িতে তারা আজকে গিয়ে গেটগুলো তছনছ করে দিয়ে আসলো। জামায়াতে ইসলামের কর্মী মোমিন ভাইয়ের বাড়িতে তছনছ করে দিয়ে আসলো। জামায়াত এবং এনসিপি বুঝে গিয়েছে ভোটের রেজাল্টের পরেই রাতের থেকে তাদের ওপর যে নির্মম পরিস্থিতি নেমে এসেছিল সেটি কেবল শপথ গ্রহণের অনুষ্ঠানটির জন্য থেমেছিল, কিন্তু তাদের যে করুণ পরিস্থিতি শুধু সময়ের অপেক্ষা তার ভালো করেই বুঝতে পেরেছে। বিএনপি কখনোই সংবিধান এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়, তাদের অনেক খামতি থাকতে পারে, কিন্তু তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান দেশকে স্বাধীন করার জন্য জীবনের বাজি রেখে সামনে থেকে লড়াই করেছেন এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। সেই মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি মানেই শুধু শেখ মুজিবরের অপমান নয়, সেটি জিয়াউর রহমানেরও অপমান। বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে নাই, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসই করে না, এবং ওই সময় কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সম্ভ্রমহানি করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীর হাতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। হাসনাতরা যে সংবিধান ছুঁড়ে ফেলতে চেয়েছিল, বিএনপি সেটি মেনে নেয়নি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 23 আগস্ট আমরা শহীদ মিনার থেকে এক দফা ঘোষণা দিয়েছিলাম। এই এক দফার মধ্যে ছিল ফ্যাসিবাদ ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তিনি বলেন, ফ্যাসিবাদ ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বিলোপের যে প্রশ্ন সেটির কিন্তু এখনো সমাধান হয়নি। যারা এক দফা দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিল, যারা গণ অভ্যুত্থানের পক্ষে, তারা কখনো 72-এর সংবিধানের পক্ষে থাকতে পারে না, কারণ 72-এর সংবিধানের মধ্যে দিয়ে আমাদের এই ফ্যাসিবাদ কাঠামো সবসময় প্রতিষ্ঠিত হয়েছে। অনেকের ভয় ছিল যে বিএনপি কি গণভোটের ফাঁদে পড়ে আবার 18 মাস কোনো কাজ করতে না পেরে ইউনূসের হাতের পুতুল হয়ে যায় কিনা, কিন্তু বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ না করে বুঝিয়ে দিয়েছে তারা রাজনীতির মাঠে ছাত্র নেতাদের মতো বাচ্চা ছেলে নয়। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো বিধান সংবিধানে নাই এবং ওনারও শপথ পাঠ করানোর এখতিয়ার নাই। সেই বিবেচনায় উনি আর আমাদের সেই শপথ গ্রহণ করানোর জন্য অ্যাপ্রোচও করেন নাই, মানে আমরাও শপথ গ্রহণ করি নাই। সেই সঙ্গে যে উপদেষ্টাদের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, যাদের পদত্যাগ চেয়ে আন্দোলন করেছে, সেই খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করে একই সঙ্গে ছাত্রদের মন ভেঙে দিয়েছে। আবার অন্যদিকে ভারত এবং আমেরিকাকে একটি বন্ধুসুলভ বার্তাও দিয়েছে। আজ এনসিপি এবং জামায়াত ক্ষমতায় যেতে না পেরে যে মানবতার দোহাই দিচ্ছে বিএনপিকে, তারা শিক্ষিত ছাত্র সমাজ হয়ে কি সেই মানবতার লেশমাত্র প্রকাশ করেনি? তারা হাজার হাজার পুলিশকে থানার ভিতরেই নির্মমভাবে জ্বালিয়ে হত্যা করেছে, মব করে আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন তছনছ করে দিয়েছে। তারা আওয়ামী লীগের সঙ্গে যা যা করেছে, আজ সেগুলি তাদের দিকে ফিরে আসছে। লুঙ্গিও দিবেন, মানবতার রাজনীতির কথা বলবেন, আবার মানুষকে রক্তাক্ত করবেন, মানুষের বাড়িঘরগুলো ভেঙে দিবেন, এটা কোন ধরনের বিচারিতা? আপনি আমার বিরুদ্ধে মিছিল করেন, আমার বিরুদ্ধে কথা বলেন, আমার বিরুদ্ধে বক্তব্য দেন, আমার যুক্তি খণ্ডন করেন, সবকিছু করেন, সবকিছু বৈধ, কিন্তু গায়ে হাত তুলবেন কেন? আপনি অবাঞ্ছিত করার চেষ্টা করবেন কেন? আপনি আমার নেতাকর্মীদেরকে হুমকি দিচ্ছেন কেন? মারছেন কেন? মাহফুজ আসিফ মাহমুদরা ভোটে অংশ নেয়নি, তাই তাদের জেতা বা দেশে থাকার কোনো প্রশ্ন নেই। তারা এখন আর সামনেও আসছে না, হয়তো বিদেশে চলেও গিয়েছে। কিন্তু সার্জিস যদি দেশে থাকে তবেই তার অবস্থা খারাপ হবেই। সে সঙ্গে হাসনাত আর নাহিদের সঙ্গে কি হবে তা কেউ বলতে পারে না।
এই যে সংস্কার এবং জুলাই সনদের কবর দেওয়া হয়ে গেল, এর ফলে হতাশ ছাত্র নেতা থেকে জামায়াতের আমির শফিকুর আলম। সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল না, এটা গণভোটের যে গণরায় এসেছে হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে, সেই রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে এবং প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে। সরকার গঠনের প্রথম দিনই যারা প্রতিশ্রুতি ভঙ্গ করলো তাদের কাছ থেকে এই দেশ জাতি বা আমরা কি আশা করব সেটা সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। জুলাইকে অসম্মান ও শ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। তারা হতাশ এই জন্য যে জুলাই সনদ এবং সংস্কার না হলে তাদের বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যাবে, তাই তারা এই সংস্কারে বিএনপির অংশগ্রহণ না করাকে প্রশ্নবিদ্ধ করেছে। কিন্তু বিএনপি তো বলছে তারা যা করছে তা সংবিধান মেনেই, ফলে ছাত্র নেতাদের ভয় হচ্ছে তারা ক্ষমতার বলে বলিয়ান হয়ে যে মবের রাজত্ব করে মানুষের ওপর অত্যাচার করেছে, এবার সেটি তাদের ওপরই নেমে আসে কিনা। এই ভোটে 3টে ফ্যাক্টর ছিল। যে কোনো নির্বাচনে তরুণ ভোট যথেষ্ট গুরুত্বপূর্ণ, অর্থাৎ জেনজির ভোট কোন দিকে যাবে। ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে ইউনূস সরকার এলো, তারপর জামাতের সঙ্গে জোট বাঁধল। তরুণ ভোটারদের কাছে বড় ফ্যাক্টর তাদের কাছে সাহিত্য, সংস্কৃতি, পড়াশোনার উন্নতি হোক। সরকারের কাঠামো ভেঙে পড়বে সেটা কেউ চায় না। চাকরির ব্যবস্থা হোক, রোজগারের পথ খুলে যাক, এটা প্রত্যেকেই চায়। বিদেশে পড়ার সুযোগ পাওয়া যায়, এমন সুযোগও প্রত্যেকে চায়। আরও বেশি বেশি করে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেটাও তো সরকারের দেখা উচিত। ডিজিটাল মাধ্যম আরও বেশি করে ছড়িয়ে পড়বে, এটাই জেনজিরা চায়। বাংলাদেশের হাল যিনি ধরবেন তার কাছেই তো এসব কিছু চাওয়া হবে। তরুণরাও একটা কনফিউশনে ছিল, এত অশান্তির মধ্যে থাকবো নাকি ভালো একটা বাংলাদেশ হবে, মানে নতুন বাংলাদেশ গড়ার কথা ভাববো। তরুণ ভোটার 60% ভোট দিয়েছে বিএনপিকে, বাকি 40% ভোট দেয়নি। এক তথ্য অনুসারে দেখা যাচ্ছে একটা শ্রেণী ভোট দেয়নি বাংলাদেশকে। আওয়ামী লীগের সমর্থকেরা তারাই বা ভোট দেবে কোথায়? 40% থেকে 20% ভোট পড়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের। শেখ হাসিনা 12 ফেব্রুয়ারি সোশ্যাল মিডিয়ায় সেখানকার আওয়ামী লীগ কর্মী সমর্থকদের অভিনন্দন জানিয়েছেন। কেন অভিনন্দন জানিয়েছেন? কারণ তারা ভোট দেননি, ভোট বয়কট করেছেন। শেখ হাসিনা বলেছিলেন যে নো ভোট নো ভোট। বাংলাদেশের ভোটের সংখ্যা কমে গেল। 30 বছর পর বাংলাদেশের পুরুষ প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করালেন। জাতীয় সংসদ ভবনে দক্ষিণ প্লাজার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 26শে ফেব্রুয়ারি বসতে পারে বাংলাদেশের ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। অশান্ত বাংলাদেশের ভবিষ্যতের চিত্র কীরকম হয় নজর থাকবে আমার আপনার সংবাদ মাধ্যম এবং কূটনৈতিক মহলে।